বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি। সিরিজ বৈঠকে এমন সিদ্ধান্ত নিয়েছে দলটি। এছাড়া সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন করা সহ 10 দফা দাবিতে আন্দোলনে নামতে যাচ্ছে বিএনপি। এজন্য তৃণমূলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। আহমেদ সালেহিনের রিপোর্ট। সিরিজ বৈঠক করে হঠাৎ আলোচনার কেন্দ্রে বিএনপি। দুর্নীতির মামলায় দলীয় নেত্রী বেগম জিয়ার কারাদণ্ডের 3.5 বছর পর 2 দফায় 6 দিনের ধারাবাহিক বৈঠক করে রাজনীতির নতুন কৌশল নিতে যাচ্ছে তারা। ক্ষমতা ছাড়ার 15 বছরে 3টি জাতীয় নির্বাচন গেলেও সরকার গঠন তো দূরের কথা, দলটি হারিয়েছে সংসদে বিরোধী দলের আসনও। তাই এবার আগে ভাগেই আন্দোলনের মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। ধারাবাহিক বৈঠকে কর্মীদের মতামত নেয়ার পর পরবর্তী কর্মপরিকল্পনা হাতে নিয়েছে দলটি। আমরা তো শুধু ম্যাডামের মুক্তি দাবি করবো না, আমাদের আরো হাজার হাজার নেতাকর্মী জেলে আছে। ভোটের অধিকার, চলাফেরার অধিকার, মত প্রকাশের অধিকার, সেই দফাগুলা জনগণের দফা হিসাবে জনগণ আদায় করবে। সেই আদায় করার জন্য আমি মনে করি আন্দোলন লাগবে। দলের নেতারা বলছেন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনের বিকল্প কোনো পথ খোলা নেই। এখন তো আমাদের সামনে আর কিছু নাই, অর্থাৎ এই সরকারের অধীনে, এই দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। কাজে এই সরকারকে পদত্যাগ করতে হবে। সেটার জন্য যদি সরকার না শুনে, তাহলে আমাদেরকে বৃহত্তর আন্দোলন, সব রাজনৈতিক দল সহ জনগণকে নিয়ে রাজপথে আমাদেরকে নেমে আসতেই হবে। আন্দোলনের ক্ষণ নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত আসছে জানিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে নেতারা বলছেন, বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি। সরকারের অধীনে নির্বাচন যাওয়াটা একটা অনর্থক। আমরা একটা তো গিয়েছিলাম নির্বাচন 18 সাল, তো সেরকম পরিস্থিতি থেকে তো যদি নির্বাচন হয়, সেই নির্বাচন তো জনগণ আসবে না, আর আমাদের পার্টিসিপেশন করার কোনো অর্থই হয় না। গভর্নমেন্টের পতনই হবে হলো একমাত্র আন্দোলন, তাছাড়া তো আন্দোলনের কোনো অর্থ হবে না। 6 দিনের ধারাবাহিক বৈঠক শেষের পর শনিবার স্থায়ী কমিটিতে চূড়ান্ত করা হবে আন্দোলনের কর্মসূচি বলেও জানান দলের শীর্ষ নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলেই তারা নির্বাচনকে ভয় পায়। সকালে নিজ বাসা থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের নামে আবারও জ্বালাও পোড়াওয়ের ষড়যন্ত্র করছে দলটি। দীর্ঘদিন পর বিএনপির সিরিজ বৈঠক দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি করে নানা আলোচনা সমালোচনা। বৈঠক শেষে দলটি আবারও আন্দোলনের দিকেই তৃণমূলকে প্রস্তুতের ইঙ্গিত দেয়। এদিকে শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি মন্তব্য করেন, জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলেই দলটি নির্বাচনে অংশ নিতে ভয় পায়। বিএনপির লক্ষ্য পকেটের উন্নয়ন, শেখ হাসিনার রাজনীতি জনগণের রাজনীতি, বিএনপির রাজনীতি ক্ষমতার রাজনীতি। আন্দোলনের নামে সহিংসতা করেছে, আন্দোলনের নামে জ্বালাও পোড়াও অবরোধের রাজনীতি করেছে। বিএনপির সাম্প্রতিক সিরিজ বৈঠকের প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের কথা বলে দলটি আবারও আগের মতো জ্বালাও পোড়াও কর্মসূচির দিকে যাওয়ার পায়তারা করছে। নিজেদের নেত্রীর মুক্তির আন্দোলনেও দলটি ব্যর্থ বলেও মন্তব্য করেন তিনি। আবারও তারা সেই ষড়যন্ত্রে মেতে উঠেছে। নির্বাচনে তারা ভয় পায়। সাম্প্রতিক নির্বাচনগুলো তারা যখন হেরে যায়, তখন তারা এক পর্যায়ে নির্বাচন বয়কট করে চলে যায়। বর্তমান সরকারের একের পর এক উন্নয়ন কর্মকাণ্ডে দেশের মানুষ সন্তুষ্ট উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, দেশের উন্নয়নের ধারা সহ্য হয় না বিএনপির। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, সমতার পৃথিবী প্রতিষ্ঠায় ধনী দরিদ্রের মধ্যে ভ্যাকসিন বৈষম্য কমানোর উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে জাতিসংঘের সুইডিশ মিশন আয়োজিত উচ্চ পর্যায়ের সভায় ভিডিও বার্তায় কথা বলেন শেখ হাসিনা। পরে খাদ্য সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী স্থিতিশীল খাদ্য ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়ে 5 দফা প্রস্তাব দেন। এদিকে আজ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন তিনি। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে নিউ ইয়র্কে সমতা ও অন্তর্ভুক্তি অর্জন শীর্ষক উচ্চ পর্যায়ের এই বৈঠকের আয়োজন করে জাতিসংঘের সুইডিশ মিশন।
শীর্ষস্থানীয় নীতি নির্ধারকদের এই বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী মহামারী মোকাবিলায় বাংলাদেশ সরকারের উদ্যোগ তুলে ধরে বলেন, একক দেশের পক্ষে এই সংকট মোকাবিলা সম্ভব নয়। We have adopted a whole society approach in realizing the SDGs and ensuring a COVID recovery that will leave no one behind. No single country can tackle this crisis alone. We need bold and concrete action at the global level. আগামীতে সমতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিতে ভ্যাকসিন বৈষম্য দূর করার উদ্যোগ নিতেও বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। The most urgent call of the hour is to eliminate vaccine divides between the rich and the poor. পরে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজের আমন্ত্রণে জাতিসংঘ ফুড সিস্টেম সামিটে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা অর্জনের গল্প বিশ্ববাসীকে জানিয়ে শেখ হাসিনা বলেন, স্থিতিশীল খাদ্য ব্যবস্থা গড়তে উন্নয়নশীল দেশগুলোর জন্য পর্যাপ্ত সহায়তার ব্যবস্থা থাকতে হবে। Bangladesh has become self-sufficient in food production from a food deficit country for ensuring resilient food system globally. Research, investment, and advanced technology sharing for agriculture development. Increase funding for developing countries for achieving sustainable food system. এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে হোটেল লোটে প্যালেসে আসেন নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা জুরিগুয়েতা শিরুতি। এরপর জাতিসংঘ মহাসচিব এবং মালদ্বীপ ও ভিয়েতনামের রাষ্ট্রপতির সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের স্থানীয় সময় 24 সেপ্টেম্বর শুক্রবার জাতিসংঘে ব্যস্ততম সময় অতিবাহিত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন ৭৬তম সাধারণ পরিষদে বাংলায় বক্তব্য রাখবেন তিনি। আর এরপর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সমাবেশে ভার্চুয়াল বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। আর এর মধ্য দিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ ঘিরে আনুষ্ঠানিক কর্মসূচি শেষ হবে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে সেদিন আর বেশি দূরে নয় যেদিন উন্নত দেশগুলোর সঙ্গে উচ্চারিত হবে লাল সবুজের বাংলার নাম। উন্নয়নের সব সূচকে বাংলাদেশ এখন এক বিস্ময়। মার্কিন বিশ্লেষকরা বিষয়টি শুধু স্বীকারই করছেন না, তারা বলছেন দারিদ্র্য দূরীকরণ, মাথাপিছু আয় বৃদ্ধি, নারীর অধিকার প্রতিষ্ঠা সহ নানা ক্ষেত্রে বাংলাদেশ অভাবনীয় সাফল্য অর্জন করেছে। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। 2030 সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জন নিয়ে গেল সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভার্চুয়াল নবম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন ইউএন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্কের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের বিশিষ্ট উন্নয়ন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স। তিনি বলেন, 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত বাংলাদেশ বেশিরভাগ ক্ষেত্রেই অগ্রগতিতে বিশ্বে প্রথম হয়েছে। Bangladesh's very rapid, very impressive and very inspiring progress. এলডিসি ক্যাটাগরি থেকে উত্তরণের জন্য মাথাপিছু আয়, মানব সম্পদ ও অর্থনৈতিক ভঙ্গুরতা এই তিনটি সূচকের যে কোনো দুটি অর্জনের শর্ত থাকলেও বাংলাদেশ তিনটি সূচকের মানদণ্ডেই উন্নীত হয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে আজ তা বিশ্ব স্বীকৃত। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের মানদণ্ড অনুযায়ী উন্নয়নশীল দেশ হতে একটি দেশের মাথাপিছু আয় হতে হয় কমপক্ষে 1230 মার্কিন ডলার। সেখানে বাংলাদেশের মাথাপিছু আয় এখন $2200 বেশি। দেশে দারিদ্র্যের হার বিস্ময়করভাবে হ্রাস পেয়েছে, কমেছে অতি দরিদ্রতার হার। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতেও বইছে পরিবর্তনের হাওয়া। দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এমডিজি অর্জন, এসডিজি বাস্তবায়ন সহ শিক্ষা, স্বাস্থ্য, লিঙ্গ সমতা, কৃষি, দারিদ্র্যসীমা হ্রাস, গড় আয়ু বৃদ্ধি, রপ্তানিমুখী শিল্পায়ন, 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল, তথ্য প্রযুক্তি, বিদ্যুৎ, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ, পোশাক শিল্প, ওষুধ শিল্প, রপ্তানি আয় বৃদ্ধি সহ নানা অর্থনৈতিক সূচকে দেশ এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা গভীর
সমুদ্র বন্দর, ঢাকা মেট্রো রেল সহ দেশের মেগা প্রকল্পসমূহ বাস্তবায়িত হচ্ছে। নোবেল বিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মতে কিছু কিছু ক্ষেত্রে বিশ্বকে চমকে দেওয়ার মতো সাফল্য আছে বাংলাদেশের। এর মধ্যে শিক্ষা সুবিধা, নারীর ক্ষমতায়ন, মাতৃ ও শিশু মৃত্যুহার ও জন্মহার কমানো, গরিব মানুষের স্বাস্থ্য সুবিধা দেয়া এবং শিশুদের টিকা কার্যক্রম অন্যতম। বাংলাদেশ এখন উন্নয়নের পথিকৃৎ, একথা স্বীকার করছেন সকলে। এই যুক্তরাষ্ট্রে উন্নয়নের উদাহরণ হিসেবে নেওয়া হচ্ছে বাংলাদেশের নাম। এতে করে উন্নত আর সমৃদ্ধির পথে আরও এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। খালি নেই রাজধানীর শিশু হাসপাতালের কোনো সিট। হাসপাতাল থেকে হাসপাতালে ছুটছেন অভিভাবক। চিকিৎসকরা বলছেন হাসপাতালে জ্বর নিয়ে আসা রোগীদের 70% ডেঙ্গু রোগী। সাধারণত বছরের সেপ্টেম্বর অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ কমে আসলেও চলতি বছরের চিত্র একেবারেই ভিন্ন। এছাড়া পাল্লা দিয়ে বাড়ছে মৌসুমী জ্বরে আক্রান্তের সংখ্যা। বড়দের পাশাপাশি শিশুদের প্রচুর তরল খাবার খাওয়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। তোহা খান তামিমের রিপোর্ট। প্রায় 2 বছর বয়সী ডেঙ্গু আক্রান্ত সায়ানকে কোলে নিয়ে হাসপাতালের করিডরে বাবা। বেসরকারি চাকরিজীবী সাইদুর রহমান রাজধানীর কয়েকটি হাসপাতাল ঘুরে সিট না পেয়ে আসছেন শিশু হাসপাতালে। এখানেও সিট খালি না থাকায় সন্তানকে নিয়ে অনিশ্চয়তায় তিনি। ডক্টর দেখিয়েছি মিরপুর 2 নম্বরে, গতকালকে রিপোর্ট দিয়েছে, এখন ডেঙ্গু পজিটিভ আসছে। তো ওখানে বলছিল যে ভর্তি করানোর জন্য রাতেই, তো ওখানে সিট পাইনি, তো এখানে নিয়ে আসছি। টিকিট কাটার সময় বললো যে এখানে সিট পাওয়া যাবে না, ডাক্তার দেখালে দেখাইতে পারবেন। ঢাকা শিশু হাসপাতালে জ্বর সহ অন্যান্য উপসর্গ নিয়ে আসা রোগীদের 70%ই ডেঙ্গুতে আক্রান্ত। সাধারণত প্রতি বছর সেপ্টেম্বর অক্টোবর মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমে আসলেও চলতি বছরের চিত্র ভিন্ন। ঢাকার 2 কর্পোরেশনের নানা উদ্যোগের পরও কমানো যাচ্ছে না এডিসের দাপট। এছাড়া মৌসুম পরিবর্তনের এ সময়ে আবহাওয়ার ভিন্নতায় জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হচ্ছে শিশুরা। শুক্রবার ছুটির দিনেও শিশু হাসপাতালের জরুরি বিভাগের সামনে ছিল উপচে পড়া ভিড়। ঠান্ডা, কাশি, জ্বর। তো গতকাল থেকে হঠাৎ এই যে জ্বর আর কাশি হচ্ছে। 2 দিন যাবত জ্বর আসছে, আজকে একটু কম। মাঝরাত হলে জ্বরটা বেশি আসে। 20 তারিখে ভর্তি হয়েছি। 20 তারিখে যখন ভর্তি হয়েছি তখন আপনার প্লাটিলেট ছিল 1,70,000। 23 তারিখ গতকালকে 1,60,000 ছিল। মাঝখানে আবার জ্বর আসছে, পাতলা পায়খানা শুরু হয়েছে, প্লাস বমি করেছে। চিকিৎসকরা বলছেন দিনের বেলা অতিরিক্ত গরমের কারণে ঘাম বসে শিশু জ্বরে আক্রান্ত হওয়ার পাশাপাশি শরীরে পানি শূন্যতা দেখা দিচ্ছে। তাই বেশি করে তরল খাবার খেতে বলছেন বিশেষজ্ঞরা। ঢাকা শিশু হসপিটালে যতগুলো পেশেন্ট আসছে প্রায় 70%ই ডেঙ্গু জ্বরের রোগী। হ্যাঁ, তোদের মধ্যে অনেক পেশেন্ট আছে যেগুলো ডেঙ্গু শক সিনড্রোমের বাচ্চা। হ্যাঁ, তো সেইগুলোকে তখন দেখা যাচ্ছে যে আমাদের আইসিইউতে নিয়ে যেয়ে আমাদেরকে মনিটরিং করতে হয়। চলতি বছরের 1 জানুয়ারি থেকে এ পর্যন্ত প্রায় 17,000 মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন 59 জন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। করোনার দীর্ঘ বিরতির পর খুলল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের হল। নিয়ম মেনে 13টি আবাসিক হলে স্নাতক ও স্নাতকোত্তরের 3,150 জন শিক্ষার্থী উঠলেন। দীর্ঘদিন পর লেখাপড়ার পরিবেশ পেয়ে পেছনের ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা তাদের। সাইমাকন্দের তোলা ছবিতে হারুনুর রশিদের রিপোর্ট। 2 দিন পরই ফাইনাল পরীক্ষা। হলে উঠেই পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়েছেন অনার্স শেষ বর্ষের শিক্ষার্থীরা। দম ফেলার সময় নেই তাদের। তবে দীর্ঘদিন পর হলে ফিরতে পেরে দারুণ খুশি শিক্ষার্থীরা। হলে শিক্ষার্থীদের রুম, ডাইনিং ও টিভি রুমে দেয়া হয়েছে নতুন আসবাবপত্র। হলগুলোর সংস্কার কাজও প্রায় শেষ পর্যায়ে। হলে উঠতে পারায় পড়াশোনায় গতি আসবে বলে মত শিক্ষার্থীদের। যথেষ্টই সবাই স্বাস্থ্যবিধি মেনে চলতেছে এবং পড়াশোনার জন্য এটা আসলে অনেক সহায়ক। পড়াশোনার আমাদের যে গতিটা ওটাও স্বাভাবিক হয়েছে, সেজন্য আমরা আসলে অনেক আনন্দিত। টিভি রুম, ডাইনিং, লাইব্রেরি এসবকে আমরা কাজে লাগিয়ে আমাদের পড়ালেখাটা সুন্দরভাবে কন্টিনিউ করতে পারবো। হলটা খুলে দেওয়ার কারণে আমরা আগের অবস্থায় ফিরে যেতে পারবো, রেগুলার পড়াশোনা করতে পারবো, সেজন্য আমরা খুবই আনন্দিত। আশা করতেছি যে আমরা পরীক্ষাগুলো দিতে পারি, পরীক্ষাগুলো দিতে পারলে আমাদের দীর্ঘ সময়ের যে একটা ক্ষতি সেটা পুষিয়ে যাবে। এদিকে করোনার বন্ধে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা। দ্রুতই সব ব্যাচের শিক্ষার্থীদের হলে ওঠার সুযোগ দেওয়া হবে বলেও জানান তিনি। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে খুব দ্রুতই আমরা পরীক্ষা শুরু করতেছি ফাইনাল ইয়ারের, এবং অন্যান্য ইয়ারের পরীক্ষাগুলো আমরা ডিক্লেয়ার করে খুব দ্রুত, শুধু পরীক্ষাগুলো আমরা 3টা সেমিস্টারের পরীক্ষাগুলো আমরা নিয়ে তাদের দ্রুত রেজাল্ট দিয়ে তার পরবর্তীতে আপগ্রেডেশন যেটি হয় এবং পরবর্তী সেমিস্টারের কার্যক্রমগুলো শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের মোট 13টি আবাসিক হলে বর্তমানে স্নাতক শেষ বর্ষের 1,150 এবং স্নাতকোত্তর পর্যায়ের 2,000 শিক্ষার্থী উঠেছেন।
হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। পঞ্চগড়ে কান্নার শব্দ পেয়ে ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে এক মেয়ে নবজাতককে। তাকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানান শিশুটি সুস্থ থাকলেও ওজন কিছুটা কম থাকায় তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আব্দুর রহিমের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গত বুধবার রাত ৩টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলার আওকারিপাড়া এলাকায় একটি ধানক্ষেত থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান স্থানীয়রা। নবজাতক মেয়েটিকে উদ্ধার করে বাসায় নিয়ে আসেন গৃহবধূ নাসিমা বেগম। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় প্রশাসনের মাধ্যমে শিশুটিকে ভর্তি করা হয় সদর হাসপাতালে। কান্না শুনে তখন আমাকে ডাকে নেওয়া কেউ ওঠার সাহস পায় না। আমি বাচ্চাটাকে তুলে বাড়িতে আনার পর তখন হাসপাতালে নিয়ে আসি। শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও ওজন কম থাকায় নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান চিকিৎসক। বাচ্চাটি এখন পর্যন্ত স্থিতিশীল অবস্থায় আছে। আমরা যেহেতু বডি ওয়েট 2 কেজি, লো বার্থ ওয়েট হিসেবে আমরা চিকিৎসা চালাচ্ছি এবং এখন পর্যন্ত ভালো আছে বাচ্চা। আপাতত জেলা সমাজসেবা অধিদপ্তর দায়িত্ব নিয়েছে নবজাতকের চিকিৎসার। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রশাসন। সময় সংবাদ, পঞ্চগড়। ইলিশের সয়লাভ মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়ত। দূর দূরান্ত থেকে আসা পাইকার ও ক্রেতারা মাছ কিনতে ভিড় করছেন এখানে। বিস্তারিত জানাচ্ছে নাসিরউদ্দিন উজ্জ্বল, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। মুন্সিগঞ্জের পদ্মা পাড়ে মাওয়া মৎস্য আড়তে প্রতিদিন মিলছে পদ্মার রূপালী ইলিশ, যা কিনতে ভিড় করছেন দূর দূরান্তের পাইকার ও সাধারণ ক্রেতারা। জেলের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, আর সেই বড় বড় ইলিশ এভাবেই পসরা সাজাচ্ছে, কিন্তু দাম কমছে না। তবে সরবরাহ ভালো হলেও আড়তে ইলিশের দাম বেশি। বড় ইলিশ বিক্রি হচ্ছে 1300 টাকায়, আর 1 কেজি ওজনের ইলিশের দাম হাঁকা হচ্ছে 1100 টাকা। একটা বিশাল সিন্ডিকেটের কারণে ওরা ইলিশ ছাড়ছে না। যেখানে আমরা ঢাকায় পাচ্ছি আমরা 1.5 কেজি ওজন ইলিশ একটা পাচ্ছি 1200 টাকা কেজিতে, সেখানে এখানে চাচ্ছে এরা 1500 টাকা কেজি, 1600 টাকা কেজি। তবে আড়তদারদের দাবি দাম সহনীয় পর্যায়ে রয়েছে। যে মাছ বিকেছে 500 টাকা কেজি, সেই মাছ বিকে 200 টাকা কেজি, 200 টাকা কেজি। যে মাছ বড় মাছ বিকেছে 1200-1400 টাকা কেজি, সেই মাছ আছে 800-900 টাকা, 1000 টাকা কেজি। আগামী 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিন ইলিশ শিকার, পরিবহন, মজুত, বাজারজাত ও কেনাবেচা নিষিদ্ধ করেছে সরকার। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। মামলা, তদন্ত, রিমান্ড সব ভুলে প্রীতিলতা হয়ে উঠতে চান চিত্রনায়িকা পরিমণি। মাদক মামলায় কারামুক্তির 23 দিন পর প্রীতিলতা সিনেমার সংবাদ সম্মেলন নিয়ে প্রথমবারের মতো মুখোমুখি হলেন গণমাধ্যমের। নিজের সঙ্গে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার সঙ্গে প্রীতিলতার মিল আছে কিনা জানতে চাইলে পরিমণি বলেন তিনি নিজেকে ওইভাবে ভাবতে চান না। 27 দিন জেল খেটেছেন, ছিলেন 7 দিনের রিমান্ডে। তাই তো মুক্তির 24 দিন পর সংগ্রামে প্রীতিলতা হয়ে গণমাধ্যমের সামনে হাজির চিত্রনায়িকা পরিমণি। তবে সেটি তার মামলা নিয়ে নয়, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী মুক্তিযোদ্ধা বিপ্লবী প্রীতিলতা সিনেমা নিয়ে, যে সিনেমায় তিনি নিজে প্রীতিলতার চরিত্রে অভিনয় করছেন। পরিমণি জানান প্রীতিলতাকে 2 বছর ধরে ধারণ করছেন তিনি। মাঝখানে যে গ্যাপটা ছিল সেটা কিন্তু আমার শিডিউল বা সব কিছু মিলিয়ে ঘটনাটা ঘটেনি। এটা আসলে প্রস্তুতি ছিল এরকমই, টাইমটা আমরা আসলে এভাবেই গ্যাপ দিয়েছিলাম, মানে আমরা দিতে হতো আসলে, কারণ অলিভিয়ার লুকটা অ্যান্ড প্রীতিলতার লুকটার যে মানে মাঝখানে যে ব্যাপারটা, সেটার জন্য আসলে আমাদের এই টাইমটা নেওয়া। সংগ্রামী প্রীতিলতার সঙ্গে নিজের জীবনের মিল খুঁজে পান কিনা এ বিষয়ে জানতে চাইলে পরিমণি বলেন তিনি নিজেকে ওইভাবে ভাবতে চান না। আমি তো এভাবে ভাবতেই চাই না, কিছুদিন আগে গিয়াসউদ্দিন সেলিমের গুনিন সিনেমায় চুক্তিবদ্ধ হন এই নায়িকা। সব ভুলে কাজে ব্যস্ত থাকতে চান পরিমণি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নাচ, গান আর আবৃত্তিতে শরৎ উৎসবে অংশ নিল রাজধানীবাসী। সকালে শিল্পকলা একাডেমিতে সত্যেন শিল্পগোষ্ঠীর আয়োজনে এই উৎসব আয়োজিত হয়। নগরবাসী বলছেন শহুরে জীবনে এই উৎসব বাঙালির চিরায়ত রীতির কথা স্মরণ করিয়ে দেয়। আফরোজা মৌটুসি রিপোর্ট। নীল আকাশে সাদা মেঘ আর হাওয়ায় দুলতে থাকা কাশফুল মনে করিয়ে দিচ্ছে চলছে শরৎকাল।
প্রতি বছরই শরৎ এসে বাঙালির মনে ছড়িয়ে দেয় শুভ্রতা। এই শরতের ডাকে সাড়া দিতেই সত্যেন শিল্পগোষ্ঠী শিল্পকলা একাডেমিতে আয়োজন করেছে শরৎ উৎসবের। সবাই নাচে গানে বাংলা ঋতুর এই শুভ্র সময়কে উদযাপন করছে। এই যান্ত্রিক শহরে ঋতুচক্রের প্রকৃত সৌন্দর্য খুঁজে পাওয়া কঠিন, আর তাই তো শহুরে মানুষকে প্রকৃতির কাছে টানতেই শরৎ উৎসবের এই আয়োজন। আমরা চাইছি যে পহেলা বৈশাখ যেরকম দলমত নির্বিশেষে সারা দেশে একটা আনন্দ উৎসব হয়, শরৎ উৎসবকে সারা সেভাবে ছড়িয়ে দিতে। দীর্ঘদিন পর এমন আয়োজনে অংশ নিতে পেরে খুশি শিল্পীরাও। অধীর আগ্রহে বসে থেকে কবে শরৎ আসবে, কখন কাশফুল ফুটবে। আমাদের কাছে আনন্দের উৎসবের একমাত্র উপসর্গ আসলে প্রকৃতি। শরৎকে বলা হয় শুভ্রতার প্রতীক। সাদা মেঘ, কাশফুল আর শিউলির মুগ্ধতা মিলেই তো শরৎ। শরতের এই শুভ্রতা ছড়িয়ে পড়ুক সকল বাঙালির অন্তরে, এমনটাই প্রত্যাশা সবার। আফরোজা মৌটুসী, সময় সংবাদ, শিল্পকলা একাডেমি, ঢাকা। সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করছেন হাজার হাজার পর্যটক। সাগরের নোলা জলে মাতোয়ারা দেশের দূর দূরান্ত থেকে আসা ভ্রমণ পিপাসুরা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত শহর কক্সবাজার। এখানকার সুগন্ধা পয়েন্টে সাগর তীরে হাজার হাজার পর্যটকের ভিড়। সাগরের নোনা জলের সঙ্গে মিতালি করতে মাতামাতি সবার। শুধু সুগন্ধা নয়, সাপ্তাহিক ছুটির দিনে সৈকতের সবকটি পয়েন্টে পর্যটকের উপচে পড়া ভিড়। পরিবার পরিজন ও প্রিয়জনকে সঙ্গে নিয়ে এসেছেন অনেকেই। তাদের সঙ্গে সমুদ্রের বিশালতা আর অপার সৌন্দর্য দেখার মুগ্ধতা ভাগাভাগি করছেন তারা। অনেকদিন যাবৎ বন্দি খেলা থাকতে একটা হাঁপায়ে গেছে, সেই জন্যই মূলত আমরা ফ্যামিলি নিয়ে আসছি সময় কাটানোর জন্য। খুবই ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে। অনেকদিন বন্দি ছিলাম, এখন মনে হচ্ছে স্বাধীন। সমুদ্রের যে বাতাস, যে সমুদ্রের যে ঢেউ, সেই ঢেউটাকে উপভোগ করার জন্য আমি কাসেলটা বানিয়েছি আর অনেক মজা করেছি। সৈকতের সিগাল পয়েন্টে টাঙানো আছে লাল পতাকা, কিন্তু সমুদ্র স্নানে এই সতর্কতা সংকেত মানছেন না কেউ। লাইফগার্ড যেখানে প্রয়োজন, বাট ওইখানে লাইফগার্ড না দিয়ে দুই পাশে থাকে লাইফগার্ড। যেখানে ঝুঁকিপূর্ণ জায়গাটা ওইখানে লাইফগার্ড কোনো লাইফগার্ড নেই। তবে স্বল্প সংখ্যক কর্মী দিয়ে পর্যটকদের নিরাপত্তায় সর্বোচ্চ চেষ্টা করার কথা জানান লাইফগার্ড সংস্থার এই কর্মী। দুইটা লাল হলুদ ফ্ল্যাগ দেওয়া আছে, এই দুইটা ফ্ল্যাগের মাঝখানে আমরা পর্যটকদেরকে নিরাপত্তা দিয়ে থাকি। আর একটা রেড ফ্ল্যাগ দেওয়া আছে সিগেল পয়েন্টে, এখানে পর্যটক না নামার জন্য। সৈকতে পর্যটকদের সমুদ্র স্নানের নিরাপত্তায় দুটি লাইফগার্ড সংস্থা থাকলেও দায়িত্ব পালন করেন মাত্র 27 জন কর্মী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।